নমস্কার সবাইকে। তো আগের দিন আমি ক্লাস টেনের দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টারটি শেষ করেছিলাম। আজকে এবার শুরু করব তার পরের চ্যাপ্টার, যেটা আছে সরল সুদ কষা। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা জানবো যে সুদ জিনিসটা অ্যাকচুয়ালি কি এবং এর ভাগ কয় প্রকার, বা কি কি রকমের সুদ হতে পারে। ঠিক আছে, তো দেখা যাক সুদ জিনিসটা কি। ধরো একটা উদাহরণ সহজে বোঝায়। ধরো তুমি তোমার বন্ধুকে, ঠিক আছে, 20 টাকা ধার দিলে এবং বললে যে আমি 25% হারে তোর সুদ নেব পার ডে, মানে যত একদিন করে বাড়বে আমার টাকার 25% করে বাড়বে। ঠিক আছে, মানে তাহলে দেখা যায় তোমার টাকার 25% মানে কত? 25/100, তাই তো? ৳5। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, 20 টাকার মধ্যে 25% হচ্ছে 5 টাকা। তাহলে তুমি বলছো যে 20 টাকা ধার দিলাম, প্রত্যেক দিন পার ডে 25% করে সুদ বাড়বে। 4 দিন পর আমি তোর কাছ থেকে সব টাকা নেবো, 4 দিন পর। ঠিক আছে, তাহলে আগে দেখা যাক 4 দিন পর তাহলে মোট টাকা কত হবে। ধরো প্রথম দিন হলো 20 টাকা, তুমি প্রথম দিন দিলে 20 টাকা, তাই তো? আজ দিলে 20 টাকা, কালকের দিন সে ক টাকা বাড়বে? 4 টাকা বাড়বে, সরি 5 টাকা বাড়বে। ঠিক আছে, তাহলে 5 টাকা বাড়লো। দ্বিতীয় দিন আবার 5 টাকা বাড়বে, তৃতীয় দিন আবার 5 টাকা বাড়বে, চতুর্থ দিন আবার 5 টাকা বাড়বে, তাই তো? তাহলে মোট কত টাকা বাড়লো? 1 2 3 4, তারপরে 20 টাকা। তাহলে 4 দিন পর তুমি ওর কাছ থেকে কত টাকা পাচ্ছ? 40 টাকা। ঠিক আছে, তাহলে কি হলো, তুমি 20 টাকা তোমার বন্ধুকে ধার দিলে, দিয়ে বললে 25% পার ডে, মানে 25% পার ডে, মানে প্রত্যেক দিন 25%। আমার যে যে পরিমাণ টাকা ধার দিয়েছি সেই টাকার 25% টাকা প্রত্যেক দিন বাড়বে। আমি যে পরিমাণ টাকা দিয়েছি তাতে তুমি পরিমাণ টাকা দিয়েছিলে 20 টাকা, প্রথম দিন বাড়লো 5 টাকা, কারণ 5 টাকা হচ্ছে 25% হচ্ছে 20 টাকা। দ্বিতীয় দিন আবার 5 টাকা বাড়লো, তৃতীয় দিন আবার বাড়লো, চতুর্থ দিন আবার। আমি 4 দিন পর বলেছি কত টাকা হবে, তাই 4 দিন পর আছে 40 টাকা, তাই তো? তাহলে এই 40 টাকা তুমি কার সাপেক্ষে পাচ্ছ? তোমার 20 টাকা সাপেক্ষে। মানে আমি যদি এখানে 20-র জায়গায় যদি আমি পাল্টে 40 করে দিতাম, ঠিক আছে, যদি 20 টাকা পাল্টে 40 করে দিতাম, তাহলে তোমার 40-এর বদলে তোমার সুদের হারও বাড়তো, কারণ তোমার এখানে এখানে হয়ে যেত 40, নিয়ে কাটাকাটি করে আসতো মোটামুটি 10 টাকা আসতো, তাই তো? তাহলে পার ডে তোমার এখানে 10 টাকা 10 টাকা আসতো, তাই 40 টাকা আমার, তাহলে সুদ 40 টাকা হতো, তাহলে টোটাল কত হতো? 80 টাকা হতো, তাই তো? দেখো, তাহলে 40 টাকা প্লাস 4 দিনে 10 টাকা 10 টাকা বাড়ছে, তাহলে কত হতো? 80 টাকা, তাই তো? তাহলে কি দাঁড়াচ্ছে, তোমার যে মেন সুদটা তুমি যে বললে 25% পার ডে সুদ নেবো, সেটা 40 টাকা সাপেক্ষে, তোমার মেন মূলধনের সাপেক্ষে আর দিনের সাপেক্ষে কিন্তু। ঠিক আছে, তুমি যদি বলতে এখানে 4 দিনের জায়গায় তুমি যদি বলতে আমি 6 দিন পর নেবো, তাহলে আরো 10 টাকা হতো। বা তোমার বন্ধু হয়তো বললো আমি তোমাকে 3 দিনের মধ্যে দিয়ে দেবো, যদি 3 দিনের মধ্যে দিয়ে দিতে পারে, তাহলে এখানে 1 টাকা করে কমবে, এখানে 1 টাকা করে কমবে, এখানে 1 টাকা করে কমে যাবে, তাই তো? তখন তাহলে টাকা কমে যাবে। তাহলে মেন যে সুদ, সেই সুদটা কার কার উপর ডিপেন্ড করছে? এক হচ্ছে তোমার পার্সেন্টেজ, মানে তুমি কত পার্সেন্ট হারে নিচ্ছ। ঠিক আছে, মানে বন্ধুকে যে ধার দিচ্ছ সেই ধারটা কত পার্সেন্ট হারে নিচ্ছ, এটা মানে হচ্ছে সুদের হার। সুদের হার 1 নম্বর। 2 নম্বর ডিপেন্ড করছে কার উপর? মেন যে টাকা, সেই টাকাটাকে আমরা কি বলবো? মূলধন। মানে যে টাকাটা সাপেক্ষে আমি সুদ, মানে যে টাকাটা আমি সুদ, যে টাকাটা আমি নেবো, ধার নেবো বা কাউকে ধার দেবো বা কোনো জায়গায় ইনভেস্ট করবো বা ব্যাংকে জমা রাখবো, সেই যে মেন মূল টাকাটা, সেই টাকাটা বলছে মূলধন। 1 নম্বর সুদের হার, 2 নম্বর হচ্ছে মূলধন। ঠিক আছে, আর 3 নম্বর কি? 3 নম্বর হচ্ছে সময়। 3 নম্বর হচ্ছে সময়। কদিন? 3 দিন বললো, তুমি যদি 5 দিন বলতে আরো বাড়তো, 10 দিন বললে আরো বাড়তো, 7 দিন বললে আরো সেরকম বাড়তো। ঠিক আছে, তাহলে মেন যে সুদ, সে সুদটা কার কার উপর ডিপেন্ড করছে? এক হচ্ছে পার্সেন্টেজ,
এক হচ্ছে মেন মূলধন আর এক হচ্ছে সময়, মানে তুমি কতদিন এক্সট্রা নিচ্ছ, তাই তো? তাহলে এখানে তাহলে আমি সুদ কত পেলাম, তাহলে এখানে দেখো আমার মোট মূলধন ছিল 40 টাকা, ঠিক আছে, আর আমি পেলাম 80 টাকা। আমার 80 টাকা আমি টোটাল পেলাম, ঠিক আছে, আর আমার মন মূলধন ছিল 40 টাকা। তাহলে আমি কত টাকা এক্সট্রা পাচ্ছি, 40 টাকা এক্সট্রা পাচ্ছি, তাই তো? তাহলে আমি যে এই 40 টাকা এক্সট্রা পেলাম, এই এক্সট্রাটাকে বলবো সুদ। মানে আমার মোট যে মূলধন, সেই মূলধনের সাপেক্ষে আমি কত পরিমাণ টাকা এক্সট্রা পেলাম এই টাকাটা খাটিয়ে, সেটা হচ্ছে সুদ, ঠিক আছে? তাহলে সুদ জানলাম জিনিসটা কি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা সুদ কয় প্রকারের হয় সেটাও জানা যাক। নর্মালি আমরা জানি সুদ হয় দুই প্রকারের, ঠিক আছে। এক নম্বর হচ্ছে সরল সুদ, সরল। এক নম্বর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। সরল সুদ মানে যেটা দেখালাম, যেটা পার্সেন্টেজ তাতে চলে আসে। আর চক্রবৃদ্ধি মানে চক্র আকারে পাল্টাতে পাল্টাতে যায়। এটা তোমাদের পরে পড়াবো, কারণ এটা তোমাদের পরের 5 না 6 চ্যাপ্টারে আছে। এটা পরে আছে, এটা সরল সুদ তোমাদের আগে আছে, সরল সুদ তোমাদের আগে পড়াতে হবে, ঠিক আছে। তো এবার আসা যাক আমাদের মেইন চ্যাপ্টারে। তো আমাদের মেইন জিনিস সেটা হচ্ছে সরল সুদ, তাই তো? সরল সুদ আমাদের মেন কাজ হচ্ছে কোনো জিনিস বা কোনো, ধরো আমি 50,000 টাকা কোনো জায়গায় ইনভেস্ট করলাম বা কাউকে ধার দিলাম 2% সুদের হারে 5 বছরের জন্য। তাহলে আমি 5 বছর পর কত টাকা ফেরত পাবো, হিসাব করতে হবে, তাই তো? তাহলে এই হিসাব করার জন্য আমাদের এটা একটা সূত্র আছে। সেই সূত্রটা কি করে লাগে দেখা যাক। ধরো আমি বললাম এখানে, ধরলাম মূলধন, তারপরে এলো এখানে সময়, তারপরে এলো ওখানে সুদের হার, আর এখানে হলো সুদ, ঠিক আছে। তো আমি যদি বলি 100 টাকায়, 100 টাকার 1 বছরে 1% সুদের হারে সুদ 1 টাকা, যদি বলি এটাই হয়। তুমি যদি কোনো ব্যাংকে মূলধন রাখো 100 টাকা 1 বছরের জন্য 1% সুদের হারে, তাহলে সুদ হবে 1 টাকা, ঠিক আছে। এবার সেটাকে জেনারেল করা যাক, মানে যে কোনো টাকার যে কোনো সময়ে যে কোনো হারে সুদ কত হবে। আমি ধরো ধরলাম পি মূলধনে টি সময়ে আর সুদের হারে সুদ কত হবে, ঠিক আছে। তো নর্মালি এটাকে আমরা ঐকিক নিয়ম পদ্ধতি, ঐকিক নিয়ম পদ্ধতি করতে হবে, অনুপাতে, যেটা আমরা ক্লাস 9 এ পড়েছি। তাহলে আর আমি যদি এখানে সুদ যদি ধরো এটা হবে পার্সেন্টেজে, এটা হবে বছর, আর সুদ হবে টাকাতে, ঠিক আছে। তাহলে এটা যদি আমি আয় ধরি, সুদটাকে যদি ধরো আয় ধরলাম, আয় ইন্টারেস্ট, ঠিক আছে। তাহলে আয় সমান কত হবে, আয় সমান হবে প্রথমত হবে পি বাই 100 গণিত t/1 গণিত r/1 গণিত 1। এটা কি করে এলো, কারণ তোমরা এই ক্লাস 9 যখন তোমরা অনুপাতের অঙ্ক শিখেছিলে, তখন সেখানে শিখে থাকবে যে মূলধন 180 যে পি আছে, তাই তো? তার মানে কি, যদি সুদের সঙ্গে আগে মূলধনের সম্পর্ক দেখবো, যদি মূলধন বাড়ে তাহলে সুদ ডেফিনেটলি বাড়বে, তাই তো? তুমি যদি 500 টাকা জমা দাও আর তুমি যদি 1000 টাকা জমা দাও, একই সময়ে একই সুদের হারে তুমি কিন্তু 1000 টাকা সুদ বেশি পাবে। তাহলে মূলধনের সঙ্গে সুদের সরল সম্পর্ক। তাই যেহেতু মূলধন 100 থেকে পি বেড়েছে, মানে 100 টাকার থেকে পি যদি বেশি হয়, তাহলে আমাকে ভগ্নাংশ 1-এর থেকে বেশি করতে হয়। তাহলে ভগ্নাংশ 1-এর থেকে বেশি করতে হলে কি করতে হবে, পি কে উপরে লিখতে হবে, 100 কে নিচে লিখতে হবে। সেকেন্ড, সময়ের সঙ্গে সুদ, যদি সময় বৃদ্ধি পায় তাহলে সুদও বৃদ্ধি পাবে। ধরো তোমার মূলধন 500 টাকা 500 টাকা রাখা আছে, ইন্টারেস্ট 2 টাকা 2% করে, তাহলে যদি একটা যদি 5 বছর হয় আর একটা যদি 3 বছর হয়, তাহলে 5 বছর সুদ বেশি হবে। তাহলে সময়ের সঙ্গে সুদের সরল সম্পর্ক। তাহলে সরল সম্পর্ক কি হয়, যদি সময় আগের থেকে বৃদ্ধি পায়, তাহলে ওই এই যে যে সময় দুটো আছে সেই সময় দুটোর মধ্যে সেই সময় দুটোকে নিয়ে একের থেকে বেশি ভগ্নাংশ তৈরি করতে হয়। একের থেকে বেশি ভগ্নাংশ তৈরি করতে গেলে কি করতে হবে, টিটাকে উপরে লিখতে হবে, ওয়ানটাকে নিচে লিখতে হবে। ঠিক সেম ভাবে এটা তাই হবে। সুদের হার বাড়লে সুদ বাড়বে, তাহলে এটা সরল সম্পর্ক।
একের থেকে বেশি হয়েছে, যেমন একের থেকে বেশি করতে হবে, নিশ্চয় তাহলে অনুপাত r/t, তাহলে সমান কত আসছে p/t/100, তাই তো? তাই এটা তোমার তো মনে রাখার দরকার নেই, তোমার মেন মনে রাখার দরকার হচ্ছে I সমান p/t/100, মানে কোনো ব্যাংকের বা কোনো জিনিসের সুদ সেটা p গণিত r গণিত t/100 এটা হবে, তাই তো? এর কিছু করে দেখা যাক। যেমন ধরো একটা জিনিস বলার আছে এখানে যে I সমান p, তো p/t/100, সেখানে কোনটা কিরকম হবে, আর এটা হবে পার্সেন্টেজ 2% ধরো, তাহলে কিন্তু আর 2% বলেছে তো, তাহলে এখানে কিন্তু 2% বসবে না বা 2/100 বসবে না, আর মানে হচ্ছে এখানে কিন্তু p গণিত 2 গণিত t বসবে বাই 100, ঠিক আছে? অনেকে ভুল করে যে আর 3% বা 4% দেওয়া আছে, তো আমি আর এর জায়গায় 3/100 বা 4/100 বসিয়ে দিই, সেটা করা যাবে না। নাম্বার 2, টি সময়, সময় সব সময় হবে বছরে, মানে তোমাকে যদি বলা হয় যে 5 বছর, তখন তুমি কিন্তু টি এর জায়গায় 5 লিখবে, কত হবে পি গণিত 2 গণিত 5। তোমাকে যদি বলা হয় 3 মাস, তোমাকে যদি বলা হয় 3 মাস, তাহলে তুমি কি লিখবে 3 মাস। আগে জানতে হবে 3 মাস মানে কত বছর হচ্ছে, 3 মাস মানে 3/12, মানে 1/4 বছর, তাই তো? 3 মাস মানে হচ্ছে 3/12 মানে হচ্ছে 1/4 বছর। তাহলে এই আমাকে তখন এই 1/4 বছরটা কিন্তু এখানে বসাতে হবে, তাহলে এখানে কত হবে পি গণিত আর গণিত টি কত হবে 1/4/100, ঠিক আছে? তাহলে যেহেতু টি সবসময় হবে বছরে, যদি তোমাকে বলে 5 দিনের সুদ, তাহলে কত হবে 5 দিনের সুদ 5/365, তাই তো? তাহলে 5 দিন যদি বলে, তাহলে 5 দিন মানে কত বছর, 5/365 বছর। অনেক টাইম বলে দেয়, ধরো বললো 2000 সালের প্রত্যেক বছর ধরো ধরো তোমাকে বললো, তখন কিন্তু কত হবে 300, সরি তখন যদি তোমাকে বলো তখন তো কত হবে ধরো ধরো বললো 2000 সালের 10 দিন, তখন কিন্তু কত হবে 10/366 দিন হবে, কারণ 2000 বছর লিপ ইয়ার, তাই তো? তখন কিন্তু বলে দেবে, তাই 10%, তাই যদি বলে 10 দিনের সুদ কত হবে, তাই 10/366 হবে, তখন কিন্তু 65 হবে না। তাহলে এখান থেকে কি জানলাম যে যখন সময় আমরা বসাবো কোনো ওই পিআর আই সমান PRT/100, মানে সুদ বার করতে, তখন কিন্তু বছর সবসময় এটি সময় আমরা সবসময় বছরে লিখবো, ঠিক আছে? তাহলে আই হলো পি হলো আই, পিটা কি সবসময় টাকা মূলধন, এটা সবসময় আমরা টাকাতে লিখবো, সে যেমন টাকাতে, ঠিক আছে? এবং শুধুমাত্র এখান থেকে ইন্টারেস্ট নয়, ধরো তোমাকে বলে দিল যে 3% হারে 4 বছরের সুদ পেলাম 500 টাকা, তাহলে পি কত বলতে পারো তো? ধরো বললো যে 3% রেট অফ ইন্টারেস্ট, মানে 3% হারে টি মানে 10 বছর, ধরো 3 বছর সময়ে আমি সুদ পেলাম 9 টাকা, তাহলে পি কত? তাহলে এখানে পি কত পারবো না, পি সমান কত কত হবে দেখ, পি সমান হবে কত, এদিকে এটা গুণ হয়ে যাবে, তাহলে আই গণিত 100/RT, তাই তো? তাহলে পি সমান বের করতে পারবো। সেম ভাবে যদি বলে আর বার করতে হলে আর করতে কত হবে, ধরো বললো আমি 50,000 টাকাতে 10 বছরে সুদ পেলাম 500 টাকা, তাহলে আর এর মান কত বলতেই পারে, তখন কত হবে আর সমান আই গণিত 100/পি গণিত টি। অনেক ক্ষেত্রে সময় বের করতে বলে, তখন ঠিক সেম হবে, তখন কত হবে টি সমান কত হবে আই গণিত 100/পি গণিত আর। তাহলে এইটা হচ্ছে মেন 3টে সূত্র, একটা সূত্র হচ্ছে আই সমান PRT/100, এখান থেকে তুমি এই 3টে বার করতে পারবে, তাই তো?
তাহলে একটা অঙ্ক করে দেখা যাক, উদাহরণ করে। ধরো বললো কেউ, ধরো বললো যে 5 বছরে 50,000 টাকার 50,000 টাকার 10% হারে সুদ কত হবে? তাহলে আমরা আগে দেখে নেবো, কি দেখে নেবো, যে পি কত। পি হচ্ছে 50,000, তাই তো। আর কত? আর হচ্ছে 10%। আর টি কত? 5 বছর। তাহলে সুদ কত হবে? আই সমান পি গণিত আর গণিত টি, তাই তো, বাই 100। পি কত? 50,000 গণিত আর কত? 10 গণিত টি কত? 5 বাই 100। 1 2 1 2 গুণ করো, কত দেখো, 5 5 25, 25 1 2 3, 25,000 টাকা। তাহলে তুমি যদি কোনো ব্যাংকে 50,000 টাকা জমা রাখো 10% সুদের হারে, তাহলে 5 বছর পর তুমি টাকা মোট কত টাকা পাবে? এটা কিন্তু হলো সুদ, ঠিক আছে, মানে তুমি এত টাকা এক্সট্রা পাবে। সুদ মানে হচ্ছে এক্সট্রা টাকা, ঠিক আছে, তুমি 50,000 টাকা জমা দিয়েছো, ঠিক আছে, তারপরে 10% সুদের হারে জমা দিয়েছো 5 বছরের জন্য। তুমি 5 বছর পরে তোমার এই টাকার সাপেক্ষে বা এই পার্সেন্টেজ সাপেক্ষে তুমি এত টাকা এক্সট্রা পাচ্ছ। মানে তুমি মোট কত টাকা পাবে? মোট তুমি টাকা পাবে 50,000 প্লাস 25,000, কত হবে তাহলে? 75,000 টাকা। এই যে 75,000 টাকাটা পেলাম, এই 75,000 টাকাটা কি বলে? সমূল বৃদ্ধি বলে। সমূল বৃদ্ধি মানে সমূল বৃদ্ধি, মূলধনটাকে বৃদ্ধির সঙ্গে যোগ করে। বৃদ্ধি হয়েছে 25,000 টাকা আর মূলধন ছিল 50,000 টাকা, তাই তো। তাহলে কত পেলাম? 75,000 টাকা। এটা বলা সমূল বৃদ্ধি। অনেক টাইমে পরীক্ষাতে এটাও বলে দেয়, ধরো বলে দিল যে আহ কোনো সুদের, বা ধরো বললো 5% সুদের হারে 10 বছরে, ঠিক আছে, সমূল বৃদ্ধি কত? সমূল বৃদ্ধি বলে ধরো 50,000 টাকা, ধরো বললো 50,000 টাকা। তাহলে মূলধন কত? এখানে কি বলে দিয়েছে? এখানে আমাকে বলে দিয়েছে 5% সুদের হারে 10 বছরে সমূল বৃদ্ধি 50,000 টাকা। সমূল বৃদ্ধি মানেটা কি বললাম এক্ষুনি, যে পরিমাণ সুদ পেয়েছি প্লাস আমার যে মেন টাকা আছে সেই টাকার যোগফল। তাহলে আমি ধরে নিচ্ছি আমি টাকা জমা দিয়েছি পি টাকা, আমি পি টাকা জমা দিয়েছি, ঠিক আছে। তাই এবার সুদ পেয়ে যাই, তো সুদ কত? পি প্লাস আই সমান হচ্ছে সুদ, যেটা মেন টাকা, সরি, পি প্লাস হচ্ছে সমূল বৃদ্ধি, তাহলে পি প্লাস আই হচ্ছে সমূল বৃদ্ধি। পি প্লাস আই কত হচ্ছে? 50,000 বলে দিয়েছে। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে 5%, আর কত বলেছে? 10, আর টাইম বলে দিয়েছে 10 বছর। আমাকে বের করতে হবে পিটা কত, তাই তো। তাহলে পি, তাহলে এখান থেকে কি কি পাচ্ছি দেখো, পি প্লাস আই সমান কত? পি আর টি বাই 100 সমান 50,000 টাকা, ঠিক আছে। পি প্লাস পি গণিত আর এর মান কত? 5, টি এর মান কত? 10 বাই 100 সমান হচ্ছে 50,000 টাকা। তাহলে এবার কাটছে, তাহলে কত হচ্ছে? 5p, তাই তো, সরি, তাহলে কাটছে 10, এখানে 10 আসছে, এখানে 2, তাহলে p প্লাস p বাই 2 সমান হচ্ছে 50,000 টাকা, তাই তো। তাহলে 3 যোগ করলে 3/2 হবে। তাহলে p সমান কত হবে? 50,000 গণিত 2/3।
তাহলে এই যে টাকাটা, সেই টাকাটা হচ্ছে আমার মেন মূলধন, যেটা আমি পি বের করতে পারলাম। তাহলে অনেক ক্ষেত্রে আমাকে এভাবে বলে দেয় কিন্তু যে সমূল বৃদ্ধি এত, অনেক মূলধন আর সমূল বৃদ্ধি কিন্তু একই জিনিস নয়। মূলধন হচ্ছে যে মেন টাকা যার সাপেক্ষে আমি সুদটা পেলাম, বা যে ইন্টারেস্ট সাপেক্ষে সুদটা পেলাম। আর সমূল বৃদ্ধি মানে হচ্ছে যেখানে ইন্টারেস্ট পেলাম, ইন্টারেস্ট প্লাস আমার মোট মূলধন। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আমাদের বোঝা গেল যে সুদ বা মূলধন বা ইন্টারেস্ট কিভাবে বের করতে হয়। অনেক ক্ষেত্রে তো এটাও বলে দেয় যে 5 বছরে 50,000 টাকায়, 5 বছরে 50,000 টাকায় 3% সুদের হারে হলে সুদ কত হবে, বা 5 বছরে 50,000 টাকায় 500 টাকা সুদ পেলে সুদের হার কত। সব কিন্তু ওই একটা ওই ফর্মুলাতে চলে আসবে। ঠিক আছে, তো তোমাদের তিনটে ফর্মুলা আলাদা করে মনে রাখার দরকার নেই, তোমরা একটা ফর্মুলাই মনে রাখবে যে আই সমান পি আর টি বাই 100। ঠিক আছে, যেখানে আর এর জায়গায় কোনোদিনই পার্সেন্টেজ পার্সেন্টেজ তো, তা আর এর জায়গায় কোনোদিনই যেন 2/100 বসাবে না, যা থাকবে সেই 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 শুধু পার্সেন্টেজে বসাবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যেটা মেন বলা, বছর টাইমটা টি, এই টিটা কোনোদিনও মানে যদি যদি তোমাকে বলে দেয় যে 5 দিনে, সেটাকে তুমি কিন্তু 5 বসাবে না, তাহলে কত বসাবে, 5/365, 5/365। ঠিক আছে, যদি বলে 3 মাস, তাহলে 3/12। যদি বলে 6 মাস, 1/2। ঠিক আছে, তাহলে তোমাকে যাই দেখ, তোমাকে যদি দিনে দেয় তাহলে যতদিন তত বাই 365। যদি তোমাকে আহ, কি বলছে, মাসে দেয় তা যত মাস বাই 12। তো আমাকে যাই দিক না, যে টাইমে দিক না কারণ সেই টাইমটাই কিন্তু আমাদেরকে বছরে করে নিতে হবে। যে অনেক টাইম এটাও বলে যে 1 জানুয়ারি থেকে 10 সেপ্টেম্বর, 10 সেপ্টেম্বর পর্যন্ত খাটলো, তাহলে আমাকে যোগ করতে হবে জানুয়ারি 31 দিন, তারপরে 31 দিন, তারপরে 28, তারপরে 31, তারপরে 30, এভাবে যোগ করতে করতে যেতে হবে, নিয়ে 10ই সেপ্টেম্বর পর্যন্ত আমাকে ধরতে হবে। ঠিক আছে, 10ই সেপ্টেম্বর পর্যন্ত ধরার পর যতগুলো দিন হবে, ধরলাম এমনি ধরো কথা কথা হচ্ছে, ধরো দিন হয়েছে, দিন হয়েছে, তাহলে কত বছর হবে, তাহলে বছর হবে x/365। ঠিক আছে, তাহলে এমনি এমনি করে আমরা আগে বছর বের করে নেবো, তারপরে সেই বছরটা বসাবো আর এর জায়গায়, এই টি এর জায়গাতে। তাহলে পি মোট মূলধন যেটা হয়তো বলা থাকবে, আর আর যেটা বেটার ইন্টারেস্ট সেটা বলা থাকবে, টিটাও বলা থাকবে, আমাকে আইটা বের করতে হবে। তাহলে একটা সূত্র থেকে আমরা অনেক, একটা সূত্র থেকে আমরা কিন্তু 4টি বের করতে পারি, আই পি আর টি। যদি আই বলা, যে আই বের করতে বলে এই তিনটে বলা থাকবে, যদি পি বের করতে বলে আই আর টি বলা থাকবে, যদি টি বের করতে বলে তাহলে আই পি আর বলা থাকবে। ঠিক আছে, তো এবারে এখান থেকে একটা জিনিস জানা আছে, সেটা হচ্ছে তিনটের সঙ্গে এটা কিরকম সম্পর্ক। মানে ধরো বলছি, আমি যদি বলি আর আর টি ফিক্সড, মানে আর, ধরো আর টি ধ্রুবক করে দিলাম, ফিক্স করে দিলাম, তাহলে এখানে আই এর সঙ্গে পি এর সম্পর্ক কিরকম। যদি ধরো পি বাড়ে, যদি মূলধন বেড়ে যায়, সেখানে ধরো রেট অফ ইন্টারেস্ট আর টাইমস একই আছে, তাহলে নিশ্চয়ই আয়ও বাড়বে, তাই তো। তাহলে আই প্রপোর্শনাল টু পি, আর এর সঙ্গে টি, আই আর এর সঙ্গে আই কত হবে, আর প্রপোর্শনাল টু আই হবে। টি এর ক্ষেত্রেও তাই, আর আর না, আই প্রপোর্শনাল টু টি হবে। কারণ দেখো টি যদি সময় বাড়ে তাহলে সুদও বাড়বে, সেখানে যদি মূলধন আর ফিক্স থাকে তো। ঠিক আছে, উল্টো দিকে দেখা যাক, পি এর সঙ্গে আর দেখা যাক, পি এর সঙ্গে আর এর দেখা যাক কথা হবে। যদি কোনো মানে আহ সুদে দেখা গেল যে আই সুদ, রেট অফ ইন্টারেস্ট আছে ফিক্সড, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে পি এর সঙ্গে টি এর সম্পর্ক কেমন হবে, ব্যস্ত অনুপাত হবে, তাই তো। কারণ দেখো যদি সুদ 5 টাকায় থাকে, যদি রেট অফ ইন্টারেস্ট 1 টাকায় থাকে, আমি যদি মূলধন বাড়িয়ে দিই তাহলে কিন্তু টি কমে যাবে, কারণ মূলধন বাড়া থেকে যদি বাড়িয়ে দিই তাহলে টি কিন্তু কমতে হবে, না কমলে কিন্তু সুদটা সেম থাকবে না, প্রপোর্শনালিটি হবে, এই হবে, ব্যস্ত সম্পর্ক হবে। পি এর সঙ্গে আর এরও সেম সম্পর্ক, আর এর সঙ্গে টি এরও সেম সেম সম্পর্ক, সবার সঙ্গে কিন্তু আয়ের সম্পর্ক সরল সম্পর্ক, কিন্তু বাকিগুলোর সঙ্গে পি আর টি পরস্পরের সঙ্গে সবসময় থাকবে ব্যাস সম্পর্কে।
ঠিক আছে? তো আজকে এইটুকুই, আজকে তোমরা তোমাদের সিলেবাসগুলোর মধ্যে যে মেইনলি এক্সাম্পল আছে এক্সাম্পলগুলো ভালো করে প্র্যাকটিস করবে। আর তোমাদের কোনো কোশ্চেন থাকলে টাইম মেনশন করে জানাবে। ধন্যবাদ।